রাষ্ট্রের মালিক জনগণ, তারাই করবে নির্বাচন। প্রার্থীদের স্বচ্ছতা, যোগ্যতা ও নীতিগত অবস্থানের ভিত্তিতে নম্বর দিন, তুলনা করুন, সঠিক সিদ্ধান্ত নিন। সেই সিদ্ধান্ত কিছুটা সহজ করতে রিট রবিন 10Q 10টি প্রশ্ন তৈরি করেছে। সেই 10টি প্রশ্নে প্রার্থীদের জন্য আছে 10টি প্রশ্ন এবং একই সাথে ভোটারদের জন্য আছে 10টি প্রশ্ন। আমাদের সেই প্রশ্নের আলোকে আমাদের প্রতিনিধিরা সকল আসনের প্রার্থীদের কাছে পৌঁছে গেছেন 10টি প্রশ্ন নিয়ে। সেই ধারাবাহিকতায় আজকে কুমিল্লা 1 আসনে আমাদের প্রার্থীর 10টি প্রশ্নের উত্তরে তিনি কি বলেছেন সেটি আজকে আমরা জানবো। আমাদের প্রতিনিধির পাঠানো তথ্য মতে কুমিল্লা 1 আসনের মোহাম্মদ শফিউল বাশার তিনি তার 10টি প্রশ্নের উত্তর দিয়েছেন এবং আমরা স্ক্রিনে দেখে নিতে চাই দর্শক, কুমিল্লা 1 আসনের এবি পার্টির প্রার্থী তিনি তার 10টি প্রশ্নের উত্তরে কি উত্তর দিয়েছেন সেটি আমরা দেখে নিতে চাই। রাষ্ট্রের মালিক জনগণ। এই জনগণই যুগের পর যুগ ধরে শাসক গোষ্ঠীর হাতে, জনপ্রতিনিধিদের হাতে নিষ্পেষিত, নিপীড়িত, প্রতারিত হয়ে আসছে। 2024 সালের 36 জুলাই, যে সময়টাকে কেন্দ্র করে বাংলাদেশের প্রতিটি নাগরিক এক আলাদা বাংলাদেশ, এক স্বপ্নের বাংলাদেশের স্বপ্ন দেখেছিল। যে কল্যাণ রাষ্ট্র বিনির্মাণে তারা সবাই চেয়েছে এমন কিছু মানুষ জনপ্রতিনিধি হয়ে আসুক, আইন প্রণেতা হয়ে আসুক, যাদের হস্তক্ষেপে বাংলাদেশের সকল রকমের শোষণ, নিপীড়ন, বঞ্চিত হওয়া থেকে যে মানুষগুলো পরিত্রাণ পায়নি তারা আলোর মুখ দেখবে। সেই কথাই আজকে বলতে চাই। আগামী নির্বাচনের কথা বলতে চাই, যে নির্বাচনের জন্য সারা বাংলাদেশে সংসদ সদস্য হিসেবে, মনোনয়ন প্রার্থী হিসেবে যারা আছেন তাদের মধ্য থেকে এক একজন করে আমরা আমাদের এই অনুষ্ঠানে আমন্ত্রণ করবো। তারই ধারাবাহিকতায় আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি কুমিল্লা 1 দাউদকান্দি মেঘনা আসনের জনাব শফিউল বাশারকে। তিনি এবি প্রার্থীর কেন্দ্রীয় কর্মসংস্থান বিষয়ক সম্পাদক। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার কুমিল্লা আসনের যেসব জনগণ রয়েছেন, নাগরিক রয়েছেন, যারা আপনাকে ভোট দেবেন, তারা আসলে আপনার এই 36 জুলাই আপনার এই আন্দোলনে যোগ দেয়া, আপনার যে নিষ্ঠা, আপনার যে কর্মযোগ্য, সেটাকে আসলে কিভাবে তারা নিশ্চিত করবেন বা কেন তারা আপনাকে ভোট দেবেন? আমি আসলে দায় এবং দরদ থেকে রাজনীতিতে এসেছি। আমার রাজনীতি শুরু হচ্ছে ছোটবেলা থেকেই। আমার রাজনৈতিক জীবনেই আমি ছোটবেলা থেকে আমি সমাজের জন্য কিছু করেছি। আমি স্কুল প্রতিষ্ঠা করেছি, আমি বিভিন্ন সামাজিক সংগঠন করেছি। তারপরে আমি ছাত্র সংগঠনের জন্য, ছাত্রদের কল্যাণের জন্য আমি একটা সংগঠনের প্রেসিডেন্ট ছিলাম, ঢাকা বৃহত্তর ছাত্র কল্যাণ পরিষদের প্রেসিডেন্ট। আমি এসেছি মানুষের সমস্যা সমাধানের জন্য, দায় এবং দরদের রাজনীতি। সেই জায়গা থেকে আমি সেই বিগত আন্দোলন সংগ্রামে, ফেসিবাদ, দুর্নীতি, দুঃশাসন এর বিরুদ্ধে প্রত্যেকটি আন্দোলন এবং সংগ্রামে আমি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছি। আমি রাজনীতিতে কখনোই কোনোদিন গ্যাপ দিইনি। আমার পদ পদবীর জন্য নয়, আমি দেশের মানুষের জন্য, বিভিন্ন অনাচার অবিচারের জন্য আমি রাজপথে কখনো মিছিল করেছি, কখনো মানববন্ধন করেছি, আমার সভাপতিত্ব করেছি, কখনো আমি গোল টিভির প্রোগ্রাম করেছি। সেই রাজনীতি থেকে যখন দেখলাম যে বাংলাদেশের যে গণতন্ত্র, আপনারা জানেন 14 সালের নির্বাচন, 18 সালের নির্বাচন, 24-এর নির্বাচনে মানুষের ভোটের অধিকার হরণ করেছে, কথা বলার অধিকার হরণ করেছে। সেগুলোতে আমরা কখনো না ভোটের জন্য, কখনো আপনারা লাল কার্ড মিছিল করেছি, প্রতিটা আন্দোলন সংগ্রামে ছিলাম। যদি আপনি নির্বাচিত প্রার্থী হন, যদি মনোনয়ন যেটা পেয়েছেন, আপনি যদি নির্বাচিত হয়ে যান কুমিল্লা 1 আসনে, সেই ক্ষেত্রে আপনি আইন প্রণেতা হিসেবে কি কি করবেন? আইন প্রণয়ন হচ্ছে, আপনি রাষ্ট্রের সর্বোচ্চ জায়গাটা হচ্ছে যারা জনগণের প্রতিনিধি, জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করবে তারাই। আপনারা জানেন যে আমাদের দেশে যারা সংসদে প্রতিনিধিত্ব বিগত সময় করেছে, তারা আসলে যে মৌলিক বিষয়গুলো নিয়ে কথা বলা দরকার ছিল সেই জায়গাটা তারা হাত দেয়। আপনি সামগ্রিক বাংলাদেশ না, আপনি শুধুমাত্র কুমিল্লা 1 আসন নিয়ে কথা বলেন, সেখানকার জনগণের কি কি সমস্যা আপনি দেখেছেন, আমাদের সেই সমাধানে আপনি বদ্ধপরিকর? আমাদের দাউদকান্দি মেঘনা থানাটা হচ্ছে একটা আপনার নদীবাহিত একটা জনপদ। আমরা যদি উন্নত বিশ্বের দিকে তাকাই, যেখানে জলরাশি আছে, যেখানে স্থল আছে এবং জল আছে, সেখানে একটা পর্যটন নগরী হিসেবে গড়ে তোলা সম্ভব। আমরা যদি চাই তাহলে আমাদেরকে এই বাংলাদেশের অন্যতম একটা পর্যটন নগরী সম্ভব হচ্ছে দাউদকান্দি মেঘনা থানাকে গড়ে তোলা।
দাউদকান্দি মেঘনা একটা ব্রিজ আছে, ব্রিজের আশেপাশে আমাদের চর আছে, সেখানে আমরা এটাকে কাজে লাগিয়ে বাংলাদেশের সম্পদে পরিণত করতে পারি। আপনি কি মনে করেন এই মুহূর্তে বাংলাদেশে যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট সেটা বেশি জরুরি? কারণ আমরা বিগত সরকারের আমলে দেখেছি যে বাংলাদেশে বিশেষ করে রাজধানীতে যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট গুলো হয়েছে, এক্সপ্রেসওয়ে থেকে শুরু করে, হাইওয়ে থেকে শুরু করে, মেট্রো রেল থেকে শুরু করে, তার পাশাপাশি কিন্তু আরেকটা জায়গায় আমাদের স্খলন ঘটেছে। আমাদের মৌলিক যে অধিকারগুলো সেগুলো খর্ব হচ্ছে, আমাদের শিক্ষার ক্ষেত্রে উন্নয়নের জায়গায় অবমূল্যায়ন হয়েছে, আমাদের চিকিৎসা খাতে অবমূল্যায়ন ঘটেছে, এবং দুর্নীতির কথা তো আর বলার অপেক্ষা রাখে না। সেই ক্ষেত্রে আপনি যদি কুমিল্লা দাউদকান্দির কথা বলেন, সেখানকার মানুষের মূল যে সমস্যাগুলো সেগুলোকে সমাধান করা বেশি জরুরি নয়? জি, অবশ্যই। হ্যাঁ, অবশ্যই। মূলত সমস্যাটা হচ্ছে আমাদের বেকারত্ব, যুবকদের যে বেকারত্ব, সেই বেকারত্ব ঘোচানোর জন্য আমাদের বেকারদের নিয়ে কাজ করা, আমাদের স্বাস্থ্য সেবা নিয়ে কাজ করা। সেখানে একেবারে মৎস্য, আমাদের নদী বাহিত, যেহেতু আমি বললাম, সেখানে যদি আমরা নগরী হিসেবে তৈরি করি, সেখানে পরিকল্পিত নগরী তৈরি করলে আমাদের যে বেকারত্ব, সেই বেকারত্ব ঘুচে যাবে। দ্বিতীয় হচ্ছে আমাদের যে জমি, আশেপাশে যে জমিগুলো আছে, সেখানে যদি মৎস্য চাষ করে তাদেরকে খাবারের ব্যবস্থা করে দেওয়া, এই যে অবাধ আপনার সুযোগ আছে, সেই সুযোগটা যদি আপনি তৈরি করে দেন, তাহলে অনেকটা আমাদের সুযোগ হবে। আরেকটা সমস্যা হচ্ছে আমাদের দাউদকান্দি এবং মেঘনার সাথে যোগাযোগ ব্যবস্থাটা খুবই খারাপ। আমরা যদি দাউদকান্দি থেকে মেঘনা যেতে হয়, তাহলে আরেকটা উপজেলা, অর্থাৎ আরেকটা জেলা হয়ে আমাদের ওই আরেকটা উপজেলা যেতে হয়। সেজন্য আমাদের এই যোগাযোগ ব্যবস্থা করার জন্য দাউদকান্দি থেকে আপনার কদমতলী টু হাসনাবাদ একটা ব্রিজ আছে, দীর্ঘ 5 বছর সেই ব্রিজটাতে কাজ হচ্ছে, কিন্তু এটা অগ্রগতি নাই। আমার দ্রুত সময়ের মধ্যে আমি সেই কাজটা করে ফেলবো। আচ্ছা, এই ক্ষেত্রে আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে স্থানীয় যে উন্নয়নগুলো, সেই কার্যক্রমে আইন প্রণেতা যারা রয়েছে তাদের কিন্তু এক ধরনের হস্তক্ষেপ বা দ্বিচারিতা আমরা পরিলক্ষিত করে আসছি বিগত সরকার না শুধু বেশ কয়েক বছর ধরেই করে আসছে, এবং সেটার কারণে কিন্তু এক ধরনের স্বার্থের দ্বন্দ্ব তৈরি হয়। সেই ক্ষেত্রে আসলে মানে সংসদীয় কাজে ভূমিকা পালন করাটা, বা যেটি আসলে সত্যিকার অর্থে জনগণের জন্য পদক্ষেপ নেওয়া, যে আইন প্রণয়ন করলে সেই আইনের মধ্যে দিয়ে জনগণের কল্যাণ নিতে হবে, সেখানে কি কোনোভাবে একটা দ্বিধা থেকে যায় কিনা? অবশ্যই, ধন্যবাদ। আমরা আমার বাংলাদেশ পার্টি, বিপার্টি, সবসময় আমরা সমস্যা সমাধান নিয়ে কাজ করি, কথা বলি। আমাদের প্রথম প্রতিশ্রুতি ছিল যে আইন প্রণেতা যারা হবে তার শুধু আইন নিয়ে কাজ করবে, রাষ্ট্রের যে মৌলিক বিষয়গুলো নিয়ে সেখানে কাজ করবে। আর যে উন্নয়ন, কাবিখা, টিআরবি, যে মানুষের যে অর্থটা যেটা নিয়ে দ্বন্দ্ব হয়, সেটা যদি প্রশাসনিক ভাবে, আপনারা জানেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান যিনি হন, তারপর হচ্ছে আমাদের পৌরসভার যিনি মেয়র হন, উপজেলা চেয়ারম্যান হন, ওনাদের কাছে যদি ইনারা যদি আমাদের এই কাজটার দায়িত্বটা যদি সেই আপনার কাবিখা উন্নয়ন প্রত্যেকটা প্রশাসনিক কাজ করা হয়, আর এমপি যদি সেটাকে তদারকি করে, তাহলে দ্বন্দ্ব হওয়ার সুযোগ নেই, সেখানে কাজের জবাবদিহিতা তৈরি হয়। আমরা চাচ্ছি যে আমরা যদি সংসদ সদস্য হই, তাহলে আমরা অবশ্যই এই আইনটার ব্যাপারে আমরা সংসদে কথা বলবো। আপনারা বারবার একটা জিনিস বলছেন যে আপনারা স্বচ্ছ রাজনীতি করতে চান। এই যে এত বছর ধরে এই ধরনের একটা দুর্নীতি একেবারে রুট পয়েন্ট থেকে তৈরি হয়ে আসছে, এটাকে আপনারা কিভাবে ভাববেন? আমরা পেরেছি তো, আমরা সফল। আপনারা দেখেছেন যে আপনার জুলাই আন্দোলনে দেয়ালে দেয়ালে লেখা আছে দেশটা কারো বাপের না, এবং আপনারা দেখেছেন যে পুরনো ধারার যে রাজনীতি অনেকটা চেঞ্জ হয়েছে। আমি আরো একটু গভীরে এবং আরো একটু স্বচ্ছ করে প্রশ্নটা করি, আপনি আপনার আসনে কুমিল্লায় দাউদকান্দি মেঘনায়, সেখানে কি আপনি ঘরে ঘরে গিয়ে কথা বলেছেন, আপনার ভোটারদের সঙ্গে কথা বলেছেন? তারা কি বলছে? তারা আসলে তারা যেটা বলছে সেটাই কি তারা আসলে চাইছে, নাকি তারা একটা বলছে একটা কিছু, তারা ভাবছে অন্য কিছু? কি মনে হয় আপনার? আমাদের দেশের মানুষের তো এখনই পরিপূর্ণভাবে আমাদের যে মন মানসিকতা, চিন্তা চেতনা, সেগুলো এখনো পরিবর্তন হয়নি। সেই পরিবর্তনটা আসার জন্য একটু সময় লাগবে, তবে মানুষের মাঝে যে পরিবর্তন আসছে সেটা দেখতে পাচ্ছি। সেই কনভিন্সটা কি আপনারা করতে পারছেন? এই কনভিন্সটা আপনারা জানেন, বর্তমান তথ্য প্রযুক্তির যুগ, অনেকটাই মানুষ জানে, কিন্তু মানুষ পুরনো আদল থেকে বের হতে চায় না। সেই আদল থেকে বেরিয়ে হয়ে আসার জন্যই আমরা সকলে চেষ্টা করছি। সেই দায়িত্বটা কিন্তু আপনাদের। জি, আমি আমার জায়গা থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করছি, এই জন্য যে আমি ভোটারদের কাছে বলছি যে আমি অর্থ দিব না, আমি আপনাদেরকে সেবা দেব, বিনা পয়সা সেবা দেব।
আপনার চাকরির জন্য টাকা দিতে হবে না, কিন্তু আপনার যে স্বপ্ন দেখে আপনারা আমাকে নির্বাচিত করবেন সেই বাস্তবায়নের জন্য আমি লড়াই করে দেব। আপনি নিজে বলছিলেন যে কুমিল্লার এই সমস্যাগুলো আছে, এই সমস্যাগুলোর দিকে নজর দেওয়া উচিত। যেগুলো শিক্ষা খাতের কথা বলছিলেন, চিকিৎসা খাত, এবং আপনি নদীদ্রুত এলাকা দাউদকান্দি সেটার কথা বলছিলেন, বেকারত্বের কথা বলছিলেন। এগুলো আসলে মানে এমন একটা শব্দ যেটা নিয়ে কথা বলতে গেলে 1 ঘন্টার একটা লেকচার দেওয়া সম্ভব, কিন্তু আমি আসলে খুব রুট পয়েন্ট নিয়ে কথা বলতে চাই। আপনি বলেছেন যে আপনি ঘরে ঘরে কথা বলেছেন, মানুষের সঙ্গে কথা বলেছেন, তাদের কাছ থেকে কখনো জানতে চেয়েছেন যে এই সময় তাদের মূল সমস্যা কি, কোনটা এখন সমাধান করা প্রয়োজন? আসলে আমাদের রাজনীতি হচ্ছে সমস্যা সমাধানের। আমাকে যদি একটু বিস্তারিত বলতে বলেন, দেখেন আমরা রাষ্ট্র হচ্ছে সবার জন্য, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল নাগরিক কিন্তু সেখানে সমান, একই সমহারে সেবা পাবে। কারণ আমাদের দ্বারা আমরা ঈশ্বর আল্লাহ যে ধর্মের হই, তিনি যখন বৃষ্টি দেন তখন কিন্তু কারোর জন্য এককভাবে দেন না। আমি যখন রাষ্ট্রের একজন প্রতিনিধি হিসেবে যাব, আমার জন্য সকল দলের সকল ব্যক্তি আমার জন্য সমান। আমি চাই এই সবার সমান অধিকারটা প্রতিষ্ঠা করার জন্য নাগরিক সেবাটা যদি আপনি নিশ্চিত করতে পারেন, আর নাগরিক সমস্যাটা যদি আপনি চিহ্নিত করতে পারেন, সেই সমস্যাটা চিহ্নিত করে আমি যখন সংসদে কথা বলবো, আমি সমাধান করার চেষ্টা করবো, সেটি তো রাজনীতি। আমি চাচ্ছি এখন একজন ব্যক্তির অভুক্ত, সে খাবার নেই, তার খাবারটা পৌঁছে দেওয়া হচ্ছে আমার এখন বর্তমান দায়িত্ব। একজন ব্যক্তির তার যে চিকিৎসা পাওয়ার অধিকার, সে চিকিৎসাটা পাওয়ার জন্য যেই জায়গায় আমরা স্বাস্থ্য খাতগুলো, যে হাসপাতালগুলো, যে ডাক্তার সমস্যা, সেখানে অবকাঠামো সমস্যা, সেখানে অপরিষ্কার, এই জায়গাটাকে যদি আমি নিশ্চিত করতে পারি, একজন মানুষ যদি সে এসে নির্বিঘ্নে সে চিকিৎসাটা পায়, সেটি তো মানুষ চায় আমার কাছ থেকে। এবং একজন ব্যক্তি যদি সে শিক্ষা, আমরা দেখেন শিক্ষা মানে আমরা অনেক কিছু বলি, কিন্তু শিক্ষার সুষ্ঠু শিক্ষা হচ্ছে না। আমরা যদি আমাদের ঐতিহ্যগুলো ধরে রাখি, আপনারা দেখেন আমাদের পহেলা বৈশাখ, আমাদের বিভিন্ন কালচার, মুসলমানদের ঈদ, হিন্দুদের পূজা, এই কালচারটা যদি আমরা বেঁচে রাখতে পারি, তাহলে কিন্তু আমাদের মানুষের মৌলিক অধিকারটা পূরণ হয়। আপনি যদি আপনার ধর্মটাকে ঠিক মতো পালন করতে পারেন, যদি আমি আমার ধর্মটাকে পালন করতে পারি, হিন্দু যদি হিন্দু ধর্মটা পালন করতে পারে, বৌদ্ধ যদি তার ধর্মটা পালন করতে পারে, তাহলে তার মৌলিক অধিকার যখন প্রতিষ্ঠিত হবে, তখন তো আপনার আমাদের এই দেশে এইভাবেই রাষ্ট্রের কাঠামোটা এই ঐতিহ্যগতভাবে সাংবিধানিকভাবে যে আমাদের প্রতিষ্ঠিত হওয়া সংবিধান, সেই সংবিধানটা তো আমাদের এইভাবে গড়ে উঠবে। আইন প্রণয়নের জায়গায় কতটা পরিবর্তন আপনারা আনতে পারবেন বলে মনে করেন যদি ভোটে নির্বাচিত হন? জি, আসলে একটা সংবিধান এইভাবে আসে না। সংবিধান তো হচ্ছে একটা রাষ্ট্রের জন্য আমি আপনার মানার জন্য একটা নিয়ম বা নীতি। আমরা সেই নিয়ম, যতটুকু নিয়ম ছিল সেটাকে আমরা বিগত সময়গুলো পালন করতে পেরেছি। আমরা প্রত্যেকেই আইনের দোহাই দিয়ে আইনকে নকল করেছি। আমি বিগত সময়ের কথা বলছি না, বিগত সময় অসংখ্য সমস্যা ছিল, আমরা এখন সমাধানের পথে হাঁটতে চাই, সেই জন্যই নির্বাচন। সেই জন্য আপনার কাছে জানতে চাওয়া যে আপনি কি কি পরিবর্তন আনবেন, আপনার পার্সোনাল স্ট্র্যাটেজি কি? যে আমি তো অবশ্যই সেই জায়গাটায় আসছিলাম যে আমরা এখন এই সংবিধানে যতটুকু লেখা আছে যেটা থাকবে, সেটাকে আমরা সংশোধন করে আমরা পরিপূর্ণভাবে মানার জন্য, জবাবদিহিতার আওতা নিয়ে আসার জন্য সেই কাজগুলো করবো। আপনি দেখেছেন যে আমাদের একটা মানে এবার নির্বাচনটা কিন্তু 2 ধরনের হচ্ছে। আমরা প্রতীকী নির্বাচন করছি, প্রার্থীতে প্রতীকে আমাদেরকে সবাই আমাদের যে প্রার্থী তার পছন্দ অনুযায়ী সেই প্রার্থীকে ভোট দেবে। আরেকটা নির্বাচন হচ্ছে যেটা হচ্ছে আমরা ঐক্যমত কমিশনে আমরা একটা বিষয় রাখা হয়েছে যে বিগত জুলাই আন্দোলনের যে আমাদের এক্সপেকটেশন, জনগণের আশা প্রত্যাশা, যে আমরা একটি কল্যাণ রাষ্ট্র চাচ্ছি। আপনি সারা বিশ্ব চলছে এখন ডিজিটাল যুগে, তথ্য প্রযুক্তির যুগে। আমার জবাবদিহিতা, আমার জনগণ আমাকে প্রশ্ন করার অধিকার থাকবে, এবং আমি আমার যে প্রশাসনিক যে কাঠামোগুলো আছে সে প্রত্যেকটা প্রশাসনিক কাঠামোগুলোতে আমি চেষ্টা করবো যে সেখানেও জনগণের কাছে প্রতিশ্রুতি দেওয়ার মতো একটা বাক্স থাকবে। সেই প্রশ্নটা আসলে কিভাবে করবে? কারণ বিগত বছরগুলোতে আমরা দেখেছি যারা নেতা ছিলেন বা সংসদ সদস্য ছিলেন তারা তাদের এলাকায় খুব একটা যেতেনই না, আর যদি যেতেন সেখানকার যারা জনগণ ছিলেন, যারা তাদের সমস্যা নিয়ে তার কাছে আসবে, সেখানে হয়তো ঢুকে নিয়ে বা লাইন ধরে দাঁড়িয়ে থাকতে তাদের সিরিয়াল শেষ হয়ে যেত, কথা বলার কোনো সুযোগ পেতেন না বা ভয়ের সামনে আসতেন না। সেই ভয়ের রাজনীতিটা আপনারা কিভাবে পরিবর্তন করবেন? একটা মানুষ কত বছর বাঁচছে? 80 বছর সর্বোচ্চ, বা 100 বছর। কিন্তু পৃথিবীতে যদি আপনি একটা ভালো কাজ করে যান, এটার জন্য কিন্তু হাজার হাজার বছর আছে। আমি আমার দায়িত্ব নিতে আমার এই 27 বছর রাজনীতি করেছি মানুষের জন্য, দায় এবং দরদ থেকে।
সমস্যার সমাধান করার জন্য, মানুষের জন্য করেছি। আমি যদি মানুষের জবাবদিহিতা নিশ্চিত করি, তাহলে আমি হয়তো আমার দাউদকান্দির মানুষ আমাকে একদিন মনে রাখবে, হয়তো আমি থাকবো না। কিন্তু আমি সেই জায়গায় যদি জবাবদিহি নিশ্চিত করতে পারি, মানুষের কল্যাণ করতে পারি, এবং আমার দাউদকান্দির জনগণ কারা, এটা আমার ভাই, আমার বোন, আমার চাচা, আমার মা, আমি কাদের জন্য করবো? আমি তো তাদের জন্য করবো। কেউ না কেউ তো সে আমার আত্মীয় হবে। তাহলে আমি জনগণ, আমি মানুষ হিসেবে, আমি মানুষের যে দায়বদ্ধতা, প্রতিনিধি হিসেবে দায়বদ্ধতা, আমার দায় এবং দায়িত্ব থেকে আমি আমার জবাবদিহিতা নিশ্চিত করবো, এটা আমার প্রতিশ্রুতি। বাংলাদেশের মানুষ সে তার এলাকায় নিরাপদভাবে বসবাস করবে, তার পরিবার নিয়ে, পরিজন নিয়ে, প্রতিবেশী সকলকে নিয়ে। এই নিরাপত্তাটা কি করে একজন সাংসদ দেবেন? বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে তার নিরাপত্তা। আমি মনে করি যে বাংলাদেশে যদি কেউ নিরাপত্তা পায়, খাদ্যের নিরাপত্তা, তার জানের নিরাপত্তা, তার বাসস্থানের নিরাপত্তা, তার চিকিৎসার নিরাপত্তা, তার শিক্ষার নিরাপত্তা যদি সে পায়, তাহলে আমাদের দেশের মানুষ এত সুন্দর রাষ্ট্র দেশ রেখে, সুফলা নদীমাতৃক দেশ রেখে কখনো বিদেশে যাবে না। আমরা যদি এই নিশ্চয়তা দিতে পারি, ইনশাল্লাহ এই নিশ্চয়তা দিচ্ছি, এবং এই নিশ্চয়তা দিলে বাহিরে ইউরোপ এবং আমাদের অন্য দেশে বাংলাদেশ ছেড়ে যাবে না। সে তো বটেই, কিন্তু নিরাপত্তাটা দেবো কি করে? আপনারা জানেন এই যে প্রশাসনিক যে ব্যবস্থাটা, এটা আসলে আমাদের ভেঙে গেছে, এটা তিল তিল করে ভেঙে গেছে। জুলাই আন্দোলনের পরের দিন আমি ঢাকা শহরটা পুরোটা ঘুরেছি। আমার একটা যদু জেলখানা থেকে আমার নেতাকে আমি ধানমন্ডি পৌঁছে দিয়ে আসছি। মানে সেদিন দেখেছি ঢাকা শহরে কোনো আইন শৃঙ্খলা ছিল না। সেদিন কিন্তু আমাদের এই দেশের জনগণ কিন্তু আমাদের এত বড় কোনো অঘটন ঘটে নাই, সেটা আল্লাহর রহমত। কিন্তু এই প্রশাসন দিয়ে কিন্তু ছোট ছোট প্রশাসন দিয়ে কিন্তু আজকে রাষ্ট্রটা ঠিকই আছে। এখন সে আপনাকে ভালো গেছি, আমরা ভালো হইনি, কিন্তু আমরা ভালো হব কিভাবে? আমরা যদি এই প্রশাসনের যে আইন শৃঙ্খলা বাহিনী উন্নত করতে চাই, যিনি প্রতিনিধি থাকেন তিনি যদি তার জায়গায় নীতিতে ঠিক থাকে, এবং রাষ্ট্রে যিনি দায়িত্বে থাকে, আমার দল বা আমরা যে মানে রাষ্ট্রের সবাই যদি আমরা ঐক্যবদ্ধ হই যে রাষ্ট্রের কোনো আইন শৃঙ্খলা বাহিনী আমাদের নিরাপত্তা দেওয়ার জন্য বিঘ্ন ঘটাবে না, এবং তাদের কাজের পরিবেশ সৃষ্টি করে দেয়, এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করে, এবং তাদেরকে প্রতিশ্রুতি দেয়, এবং তারা যেন আমাদের সঠিক কাজটা, জনগণের কাজটা করতে পারে, এই ধরনের যদি প্রতিশ্রুতি তারা নিয়ে যদি আমাদের সাথে কাজ করে, সেই নিশ্চয়তাটা আসলে আপনাদেরকে দিতে হবে। যে আমরা সেই নিশ্চয়তা দিব, বিদায়ী তো তাদেরকে সে আমরা কাজটা করার জন্য। আবার ঘুরে ফিরে জুলাই আন্দোলন, 2024 জুলাইয়ের যে গণ আন্দোলনটি হয়েছিল, সেই আন্দোলনের আগে পুলিশ সম্পর্কে মানুষের এক ধরনের ভয় বলতে পারেন বা এক ধরনের আতঙ্ক ছিল। মানুষ পুলিশ নাম শুনলেই ভয় পেত, যেটা আসলে এক অর্থে সেটাও ঠিক নয়। আবার ঠিক জুলাই আন্দোলনের পরে পুলিশ সম্পর্কে মানুষের কিন্তু মানসিকতা আরেক রকমের পরিবর্তন ঘটেছে, যেখানে অনেক সময় বলা হতো যে পাত্তাই দিচ্ছে না পুলিশকে। তো সেটাও কিন্তু আসলে কাম্য নয়। পুলিশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একটা দেশের ভিত, একটা দেশের আসলে কাঠামো। সেই ভিত যদি নড়ে যায়, আসলে পুরো দেশটাই কিন্তু ভেঙে পড়ে ছোট করে। তো সেই ক্ষেত্রে এই যে ঘটগুলো ঘটেছে বিগত বছরগুলোতে, যেমন ধরেন প্রশাসনের কথা যদি বলি, বিচার বিভাগের কথা যদি বলি, দুর্নীতি দমন কমিশনের কথা বলি, নির্বাচন কমিশনের কথা যদি বলি, এগুলো কিন্তু মোটেই স্বাধীন ছিল না। এবং এই প্রত্যেকটা জায়গায় আপনি খেয়াল করে দেখবেন যে হস্তক্ষেপ ছিল। এই হস্তক্ষেপের কারণেই কিন্তু এই ঝামেলাগুলো সৃষ্টি হয়েছে। তো এই সমস্যাগুলো নিরসন করতে একজন সংসদ সদস্য কিভাবে কাজ করবেন? আমরা যদি আমাদের যে বিচার ব্যবস্থাটা, আমি যদি আমার আমিত্বটা ছেড়ে দিই, যে আমার শব্দটাকে ছেড়ে দিই, তাহলেই, আর যদি আমাদের হয়ে যায়, আমি যদি সকলে মিলে আমাদের হয়ে যাই, যে আমার কাজ হচ্ছে আমি জনগণের অধিকার, যেহেতু আমাকে কে ভোট দিয়েছে আমি জানি না, আমি মনে করি যে ব্যক্তি এখানে বিচার আসবে প্রত্যেকে বিচার প্রাপ্ত, সঠিক বিচারটা যদি একজন জনগণ পায়, তাহলেই এখানে নিরাপত্তা সহ। আমি একটা যোগ করে দিই, আমাদের শুধু আপনি বলেছেন যে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী, এটার সাথে যদি আমাদের গ্রাম্য পুলিশিং ব্যবস্থাটা যদি আমরা একটু বাড়াইতে পারি, তাহলে আমাদের এই গ্রামের যে সমস্যাটা, মানে তাদের নিরাপত্তা বা তাদের সমস্যা, এটা আরেকটু জোরদার হবে। আমি আরেকটু পিছনের দিকে যাই, আপনি জুলাই আন্দোলনের কথা বলেছেন। জুলাই আন্দোলনে কয়েকবার আহত হয়েছি আমি, পল্টন ময়দানে আমি আহত হয়েছি। আমার বাসাটা হচ্ছে সেই শনি একটা, আমার রায়েরবাগ
থেকে আরেকটু দূরে, সেটা হচ্ছে সানারপাড়। আমি সেই সানারপাড় থেকে হেঁটে হেঁটে প্রতিদিন আমি কোনো না কোনো প্রতিদিন পল্টন আসতাম, কখনো আমি শহীদ মিনারে যেতাম। যে এই যে বিভীষিকাময় অবস্থা দেখেছি আপনি আমার সন্তান আছে, আমার সন্তান দেখেছে যে বিভৎস চিত্র, কিভাবে আপনার হেলিকপ্টার থেকে গুলি দিয়ে মানুষ মারা গিয়েছে আমার পাশের বাসায়। তারপর হচ্ছে আমার বাসার সামনে লাশ পড়েছিল। আমি যখন সেই সানার পাড়ে গিয়েছি, চিটাগাং রোডে আমি দিয়ে গিয়েছিলাম সেদিন, আপনারা জানেন চিটাগাং রোডে আমার এখানে আপনার হেলিকপ্টার দিয়ে উদ্ধার করেছে। সে আসলে এক বিশাল ইতিহাস, প্রত্যেকেরই একটা না একটা গল্প রয়েছে। আমার ইতিহাসটা হচ্ছে, আমি যদি আপনাকে আমার জুলাই আন্দোলনের ইতিহাস বলি, তাহলে আমার একটা দীর্ঘ ইতিহাস, এত কষ্টের ইতিহাস যে আমি কখনো সেটা ফুটিয়ে বলিনি। কারণ আমি জনগণের জন্য করেছি, আমি মানুষের অধিকারের জন্য কথা বলছি। আচ্ছা, জুলাইকে বিক্রি করে একদল মানুষ রয়েছেন যারা এটা সুবিধা ভোগ করবেন, তো সেই জায়গাটায় আপনারা কিভাবে জনগণের কাছে নিজেদের জায়গাটা নিশ্চিত করবেন যে না তাদের এই ধারণাটা ভুল বা তাদের এই ভাবনাটা আপনারা ভাঙতে পারবেন? জি ইনশাল্লাহ, আপনি জেনে অবশ্যই জানবেন। আমি আমার ব্যক্তিগতভাবে বলছি যে আমি জুলাই আন্দোলনের পরে কোনো বিষয়ে হস্তক্ষেপ করি, সুবিধা নেননি, সুবিধা নেই। এবং আমি জুলাই আন্দোলনের পরে আমি প্রতিদিন আমার নিজেকে নিয়ে ব্যস্ত ছিলাম এবং জনগণকে সবসময় জনগণের সম্পৃক্ততা রাখার জন্য আমাদের দলে প্রথম গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছে। জুলাই আহতদের জন্য আপনার ব্যক্তিগত করণীয় কি ছিল? আমার একটা বর্ণনা করতে হয়। জুলাই আন্দোলনে যারা আহত হয়েছে তাদেরকে আমি হসপিটালে, তখন পঙ্গু হাসপাতালে গিয়েছি, আমি ঢাকা মেডিকেলে গেছি, ঢাকা মেডিকেলে গিয়েছি। তারপরে আমাদের ঢাকায় যারা অবস্থান করেছেন তাদের বাসায় নিয়েছি। এবং আপনারা জানেন এখন আমাকে প্রতিদিন আহতরা ফোন দেয় এবং বিভিন্ন যারা নিহত হয়েছে তাদের পরিবারের সাথে আমার একটা ভালো সম্পর্ক তৈরি হয়েছে। তারা বিভিন্ন রকম আমাকে খোঁজ নিতে চেষ্টা করে যে ভাই আপনি কেমন আছেন, আপনি ভালো আছেন কিনা। কিন্তু ওরাই আমাকে অনেক সময় আফসোস করে যে ভাই আপনি কি করলেন। আমি বলছি যে না, আমি আসলে যে নীতিতে ছিলাম আমি এখনো এই নীতিতে থাকতে চাই। বাংলাদেশে ৭১ নিয়ে আর বিক্রি করতে দেবো না, বাংলাদেশে ২৪ নিয়ে বিক্রি করতে দেবো না। আজকে প্রসঙ্গ করবে আপনাকে জুলাই আন্দোলনের কথা বলেছি। আমরা চাই এই দেশটা মানুষের সমান, আপনার সমান। এখানে কোনো ভেদাভেদ থাকবে না। এখানে জুলাইকে যারা বিক্রি করবে, যারা ৭১কে বিক্রি করবে, আমি মনে করি যে তারা জুলাই আন্দোলন করে নাই। যারা আমি ৭১ আন্দোলনের কথা বলে তারাও আপনারা দেখবেন অসংখ্য মুক্তিযুদ্ধ আছে, ভুয়া মুক্তিযোদ্ধা। কারণ রাষ্ট্রকে যখন আপনি কিছু দিবেন, এটা আপনার জন্য দিয়েছি, আমার জন্য আমি দিয়েছি, এটা আমার অধিকার প্রতিষ্ঠার জন্য দিয়েছি। কারণ ত্যাগের বিনিময়ে রাষ্ট্রটা তৈরি হয়। আচ্ছা শুনুন, আমরা একটু অন্য প্রসঙ্গে আসি। ধরুন একজন মুদির দোকানে বসে চা খেতে খেতে আপনার এই ইন্টারভিউটা দেখছে, তাকে আপনি একটুখানি বুঝিয়ে বলুন স্বেচ্ছাসেবা নীতিটা কি এবং সেখানে কিভাবে আপনি আপনার জনগণকে সম্পৃক্ত করতে চান। স্বেচ্ছাসেবা হচ্ছে এমন যে আপনার সামনে একটা ব্যক্তি, একটু ছোট ঘটনা হতে পারে, সে আহত হয়েছে, নারী এবং পুরুষ হতে পারে। এখন আপনি সে যেই ধর্মেরই হোক, আপনি তাকে যখন তার পাশে গিয়ে দাঁড়িয়ে তার কাজটাকে সমাধান করে দেবেন, এটি তো স্বেচ্ছাসেবা। আপনি যেই কাজটা করবেন, যখন যে অবস্থায় থাকেন, আপনি সেই অবস্থায় আপনি যখন ত্যাগ করে মানুষের উপকারে আসবেন, রাষ্ট্রের উপকারে আসবেন, দেশের উপকারে আসবেন, সেটি স্বেচ্ছাসেবা। এটা বিভিন্ন রকমের হইতে পারে। এটা আপনার রাস্তাঘাট দিতে পারে, কাউকে চিকিৎসার ক্ষেত্রে আপনি সহযোগিতা দিতে পারে, কাউকে একটা অন্ধ ব্যক্তিকে যখন আপনি রাস্তাটা পার করে দিবেন, সেটা তো আপনাকে স্বেচ্ছাসেবা। সে অন্ধ ব্যক্তি তো রাস্তা পার না হতে চাইতে পারে, তাকে যখন সে তো নিজে চাইবে, সে যখন সহযোগিতা চাইবে তখনই তো আপনি করবেন। আপনি তো সহযোগিতা যাকে না চাইবে তাকে তো আপনি সহযোগিতা করতে যাবেন। আপনার কাজ হচ্ছে মানুষের সমস্যার জন্য যে ব্যক্তি আপনার কাছে আগিয়ে আসবে, আবার দেখা যাচ্ছে সে নির্যাতিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে আপনার সামনে, তাহলে তার প্রতিবাদ করাটাই একটা সেবা। আপনার সাথে একজন ব্যক্তি আপনার চাঁদা চাচ্ছে, তাহলে আপনি চাঁদার ব্যাপারে আপনি চুপচাপ হবেন না। আপনি সেই ক্ষেত্রে তো এরকম হতে পারে, যেমন ধরেন আপনার দলের হয়ে যারা কাজ করছে বা ভবিষ্যতেও আপনার সঙ্গে যারা থাকবে, যারা কাজ করবে, তারা কি কোনো ক্ষেত্রে আপনার এলাকাতে কোনো ধরনের কোনো প্রয়োজনে অগ্রাধিকার পাবে কিনা অন্যান্য জনগণের থেকে? দেখুন, আমরা তো আসলে একটা কথা বলি যে আমার রাজনীতি জীবনটা হচ্ছে সবার জন্য সমান, অধিকার সমান। আমরা তাকে কাজের ব্যবস্থা সৃষ্টি করে দেব। তাকে আমাদের দেশে অনেক কর্ম আছে, কাজ আছে, তাকে কাজের সৃষ্টি করে দেব। কেন সে অন্য কাজের সাথে সম্পৃক্ত থাকবে? আপনি যদি কর্মসংস্থান ব্যবস্থা করে দেন, আপনি যদি তাকে অন্যান্য কাজের সুযোগ করে দেন, তাহলে তো সে কর্মমুখী হয়ে গেল। আমরা যদি তাকে বেকার রেখে তাকে আমার কর্মী বানিয়ে রাখি,
তাহলে তো সে তাকে একটা ব্যবস্থা করে দিতে হবে, রাস্তাঘাট, তাকে ওই টেম্পো স্ট্যান্ড বলেন, বাস স্ট্যান্ড বলেন, এগুলো তো দখল করে মানে নিজের ঘাড়েও নিজের ঘাড়ও আনবে। আমি তো জনগণের এমপি হতে যাচ্ছি। আমি আজকে এই যে নির্বাচন করছি না, আমি নিজে আমি কখনো 1 টাকা খরচ করছি না। আচ্ছা। তাহলে কোনটা খরচ করছি সেটা হচ্ছে আমার তো কোথাও যেতে হবে, যে আমি পাবলিকের জন্য আমার একটু যতটুকু প্রচার, আমি বিশাল প্রচারও করছি, কারণ আমার যতটুকু সামর্থ্য আছে আমি ততটুকু দিয়ে আমার জন্য আমি প্রচার করছি। আমাকে যদি মানুষ মনে করে ভোট দিবে, আমি ভোট দেব। মনে করবে না, তাহলে আমার দায়টা হচ্ছে জনগণ যেটুকু ভোট দিবে সেটার আমার দায়। আমি কাউকে ভোটে আমি আমার পয়সা বিনা পয়সায় আমাকে ভোট দিবে, আমি তাকে বিনা পয়সায় আমি সেবা দেব। একেবারে আপনার কাছে আমার শেষ প্রশ্ন, পাওয়ার ইটসেলফ এটা এমন একটা বিষয়, সেটা হচ্ছে যখন পাওয়ারটা আসলে হাতে আসে সেটাকে আপনি তো দুইভাবে ইউটিলাইজ করতে পারেন, একটা পজিটিভলি একটা নেগেটিভলি। ডেফিনেটলি পজিটিভলি করতে চান, আপনারা এতক্ষণ ধরে সেই প্রতিশ্রুতি দিয়ে এসেছেন, কিন্তু সেই ক্ষেত্রে একেবারে গোড়ার যে বিষয়গুলো, এই নীতিগুলোতে যে আইন প্রণয়নের কিছু পরিবর্তন দরকার, সেই ক্ষেত্রে শুরু থেকেই কাজ করবেন? যদি করেন কিভাবে করবেন? ধন্যবাদ। আসলে আমি যে দল থেকে মনোনীত হয়েছি সে দল হচ্ছে, আপনি ইতিমধ্যে বলেছেন, এবি পার্টি। আমরা শুরু দল প্রতিষ্ঠা করার পর থেকেই আমাদের এই যে সমস্যা সমাধানের রাজনীতির জন্য আমরা কখনো কোনো দলের আমরা বিরোধিতা করব, কিন্তু বিরোধিতা করার সাথে সাথে তাদের সমাধানও দিব। আমাদের পথ আমরা কি সমাধান হইতে পারে। আপনি হয়তো একটা নীতি প্রণয়ন করছেন, হয়তো তার নীতিটা আপনার বিরোধিতা আপনার পক্ষে আসে না, কিন্তু আমার যে নীতি জনগণের জন্য যে প্রণয়ন করেছি সেই নীতিটা আমরা আবার প্রকাশ করি। সেক্ষেত্রে আমাদের প্রত্যেকটা, আপনি যে এখানে আপনারা বলেছেন ভূমি বিন্যাস বা আপনাদের স্বাস্থ্যনীতি, শিক্ষানীতি, পররাষ্ট্রনীতি, আমার প্রত্যেকটা আলাদা আলাদা মানে শেডো কমিটি আছে। এগুলোর জন্য শেডো কমিটি আমাদের আলাদা, এই শেডো কমিটি তারা কাজ করছে, দীর্ঘদিন ধরে কাজ করছে। বাংলাদেশেই প্রথম আমাদের দল এই শেডো কমিটি নিয়ে আমরা আলাদা আলাদা ভাবে নীতি, আপনি আমাদের যে ট্রাফিক জ্যামের উপরে আমরা প্রথম কথা বলেছি, আপনার বিদ্যুৎ নিয়ে কথা বলেছি, গ্যাস নিয়ে কথা বলছি, আমরা প্রত্যেকটা সেক্টর ধরে ধরে আমরা সেই বিষয়গুলো নিয়ে কথা বলছি না শুধু, এটার উপরে আলাদা আমরা আমাদের প্রস্তাবনা উপস্থাপন করছি এবং সাংবাদিকদের থেকে আমরা জাতিকে জানাচ্ছি। পাশাপাশি আমাদের যে প্রস্তাবনাগুলো, এই প্রস্তাবনাগুলো সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে পৌঁছে দিচ্ছি, যেটা আমাদের আমরা এটা আমরা জুলাই আন্দোলনের আগে থেকেই আমরা এই সমাধানের জন্য আমরা প্রত্যেকটা আলাদা আলাদা নীতি প্রণয়ন করে রাখি। শফিল ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। এটা আসলে আমার প্রশ্ন ছিল না, এটা জনগণের প্রশ্ন ছিল। দর্শক, আমরা যেমনটি দেখছিলাম কুমিল্লা 1 আসনের এবি পার্টির প্রার্থী যেমনটি তার প্রশ্নের উত্তর দিচ্ছিলেন, ঠিক একইভাবে প্রতিটি আসনের প্রার্থীরা তাদের মতামত জানাবেন। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।